নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 298 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে। তোমরা প্রত্যেকে কোশ্চেন ব্যাংকের 298 পেজ বের করো এবং ভালো করে দেখে নাও। শুরু করছি। স্কুলের নাম চাতরা নন্দলাল ইনস্টিটিউশন, পেজ নাম্বার 298, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 = 4। বন্ধুরা, 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। কোশ্চেন আনসারের মধ্যে সবচেয়ে কমপ্লিট সেন্টেন্স খুবই সহজ এবং এগুলো করলেই নাম্বার। কমপ্লিট সেন্টেন্স দুভাবে করতে হয়। একটা পুরো সাজিয়ে দেওয়া থাকবে, তোমাকে শুধু উত্তরটা লিখতে হবে, আর একদম দেখে দেখে লিখতে হবে, এক প্রকারের কমপ্লিট সেন্টেন্স। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ। স্বামী তার কৌশল পরিবর্তন করেছিল বিকজ। কেন? কারণটা কি? দেখো, আমাদের 298 পেজে প্রথম লাইনটা শুরু হয়েছে স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল পরিবর্তন করলো। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে সে তার কৌশল পরিবর্তন করলো কেন? কারণ তোমাদেরকে লিখতে হবে বিকজ। বিকজ কোশ্চেনে লেখা আছে, উত্তর লিখতে হবে হি নিউ, সে জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। ওকে। নাম্বার 2, স্বামীজ ফাদার ফোর্সড হিম টু গো টু স্কুল বিকজ। স্বামীর বাবা তাকে জোর করেছিল স্কুলে যা। কেন? দেখো, একটা লাইন আছে, তার পরের লাইনটাতে দ্বিতীয় লাইনে বলা আছে ইউইল হ্যাভ টু, তোকে তো যেতেই হবে। কেন বলছি? দেখো, ইট ইজ ইওর ওন ফল্ট, কারণ এটা তোর নিজের ভুল। তাহলে ভুলটা কার? স্বামীর নিজের, তাই তাকে স্কুল যেতে হবে। তাহলে বিকজ দিয়ে আনসার লিখবে শুধুমাত্র বিকজ ইট ওয়াজ হিজ ওন ফল্ট, কারণ এটা ছিল তার নিজের ভুল। ভুলটা কী ছিল? যে সে স্কুল কামাই করতে চাইছিল, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছিল। ওকে, তো এই আনসারটা ভালো করে দেখবে। যদি কত ফল্ট থাকে বা যদি কত লেখার প্রবলেম থাকে অবশ্যই বলবে। নাম্বার 3, স্বামী টোল্ড হিজ ফাদার, স্বামী তার বাবাকে বলেছে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার, এমনকি প্রধান শিক্ষক মহাশয়। শুধুমাত্র তোমরা এই কোশ্চেনের লাইনটা মেলাও, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার। এই লাইনটা আমাদের প্যাসেজে কোথায় দেওয়া আছে? একদম শেষে দেওয়া আছে। দেখো, ইভেন দ্য হেডমাস্টার। ইভেন দ্য হেডমাস্টারের পর যা লেখা আছে দেখে দেখে লিখবে। এবার আমাদের কোশ্চেনটা পাস্ট টেন্সে আছে, টোল্ড আছে। তাহলে আমাদের এখানে উত্তরটা যেখান থেকে শুরু হবে সেখানটা দেখো লেখা আছে ইজ অ্যাফ্রেড অফ হিম, এটা বইতে লেখা আছে। তো ইজটা শুধুমাত্র হয়ে যাবে ওয়াজ অ্যাফ্রেড অফ হিম। কেন? কারণ পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, পাস্ট টেন্স দিয়ে শেষ করবো, তাই এখানে ইজের জায়গায় ওয়াজ অ্যাফ্রেড অফ হিম। ওকে। এমনকি প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যারকে ভয় পেতেন। দেখেছো কী অবস্থা? নেক্সট নাম্বার 4, স্যামুয়েল ইজ স্পেশালি। শুধু এইটুকু অংশ মেলাও, স্যামুয়েল ইজ স্পেশালি। দেখো, একটা মাঝেতে মানে শেষ থেকে 2-1 লাইন ওপরে লাইন আছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। আর আমাদের শেষ হয়েছে কোশ্চেনটা স্পেশালি, তার মানে তোমাকে দেখে দেখে লিখতে হবে অ্যাংরি উইথ বয়েজ। মিলছে? তারপরে হু কাম আছে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, বইতে প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আর তোমাদেরকে কোশ্চেনে দেখো লেখা আছে, কোশ্চেনেও লেখা আছে ইজ। তার সুতরাং চেঞ্জের কোনো গল্প হবে না, যেমন আছে দেখে দেখে দিবে অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। যারা দেরি করে তো স্কুলে, তাদের প্রতি স্যামুয়েল স্যার প্রচণ্ড রেখে যেত। ওকে। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। 2 নাম্বার করে লিখতে হবে, মানে একটুখানি বেশি লিখতে হবে। যদি তোমাদের একটা সেন্টেন্সের মধ্যে হয়ে যায়, আশা করছি একটা সেন্টেন্সের মধ্যে হবে নি, যদি হয়ে যায় কোনো অসুবিধা নাই, উত্তরটা নিয়ে দরকার। ওকে। তো প্রথম কোশ্চেন বলা আছে হোয়াই উড স্যামুয়েল স্কোল্ড স্বামী। কেন স্যামুয়েল স্যার স্বামীকে বকাবকি করবেন?
কেন স্যামুয়েল স্যার স্বামীকে বকাবকি করবেন? তো এখানে আমাদের গল্পতে বলা আছে সে স্কুল যেতে একদম চাইছো না, তার বাবা তাকে জোর করলো যে এটা তোর ভুল, তোকে তো স্কুল যেতে হবে। ওকে, তারপর একটা লাইন আছে যে আমি যদি আমি দেরি করে স্কুল যাই তাহলে স্যার কী বলবে? তখন স্বামীর বাবা বলছে বলবি স্যার কি যে তোর মাথার যন্ত্রণা ছিল তাই তুই দেরি করে এসেছিস? তখন স্বামী বলছে যদি আমি এটা বলি স্যামুয়েল স্যার আমাকে বকবে, যদি আমি এটা বলি তাহলে স্যামুয়েল স্যার বকবে। কোনটা বলি? যে আমার স্যার মাথার যন্ত্রণা হচ্ছিলো তাই আমি দেরি করে এসেছি, মানে স্যারের মুখে মুখে চপা করা হচ্ছে, তাই এটা বকবে। তাহলে কোনটা কেন স্যামুয়েল স্যার স্বামীকে বকবে? কারণ স্বামী যদি বলে যে স্যার আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো আমি তাই দেরি করে এসেছি, তাহলে স্যার বকবে। তো দেখো আনসারটা লিখেছি আমি এইভাবে, ইফ স্বামী টোল্ড স্যামুয়েল, যদি স্বামী স্যামুয়েল স্যারকে বলে দ্যাট যে হি হ্যাড এ হেডেক, তার মাথার যন্ত্রণা হচ্ছিল, অ্যান্ড সো ওয়াজ লেট, এবং তাই সেই কারণে সে দেরি করেছে, স্যামুয়েল উড স্কোল্ড হিম, তাহলে স্যামুয়েল স্যার তাকে বকাবকি করবে। কেমন হয়েছে বলবে অবশ্যই আমাকে। নাম্বার 2, হোয়াট ডিড দ্য ফাদার সাজেস্ট স্বামী, বাবা স্বামীকে কী প্রস্তাব দিয়েছিল? বাবা স্বামীকে কী প্রস্তাব দিয়েছিল? দেখো বিভিন্ন রকম কথা হচ্ছে, বাবা জানতে চাইছে স্যারের নাম কি, তখন স্বামী বলছে স্যামুয়েল। তখন বাবা বলছে স্যার কি প্রত্যেক ছাত্র কি বকাবকি করে? স্বামী বলছে হ্যাঁ, তিনি ভীষণ রাগী মানুষ, তিনি বেশি বকাবকি করেন সেই ছেলেদেরকে যারা দেরি করে স্কুলে আসে। তখন স্বামীর বাবা বলছে দেখা যাক কী হবে। তখন স্বামী বলছে না আমি এত দেরি করে যাব না। তখন তার বাবা বলছে যদি তোকে বকাবকি করে তুই তাহলে কেন হেড স্যারকে বলছিস না? তাহলে প্রস্তাব কোনটা? প্রস্তাব এখানে হলো যদি স্যামুয়েল স্যার স্বামীকে বকাবকি করে তাহলে স্বামী কেন স্যামুয়েল স্যারকে বলছে না, এটাই হচ্ছে প্রস্তাব। যদি স্যামুয়েল স্যারকে বকাবকি করে তুই যে হেড স্যারকে বলে দিবি তার বাবা এই প্রস্তাবটা দিয়েছিল। ওকে, তো আনসার দেখে নাও। ফাদার সাজেস্টেড স্বামী, বাবা স্বামীকে প্রস্তাব দিয়েছিল দ্যাট যে ইফ স্যামুয়েল ওয়াজ সো অ্যাংরি, যদি স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান, হোয়াই উড হি নট টেল হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে সে কেন প্রধান শিক্ষক মহাশয়কে বলবে? যদি স্যামুয়েল স্যার রেগে যায় তাহলে সে কেন প্রধান শিক্ষক মহাশয়কে বলবে না যে স্যামুয়েল স্যার আমার প্রতি রাগ দেখিয়েছেন? ওকে, এরকম প্রস্তাব দিয়েছিল। তো কোশ্চেনগুলো মোটামুটি আনসার লিখতে পেরেছি, তোমরা বলবে কেমন হয়েছে। ওকে, এরপরে 2 দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করেছি। প্রথম আছে এ এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য স্পিকার ইজ, এখানে বক্তা কি? বক্তা প্রাউড, বক্তা হলো খুব গর্বিত। এখানে যেটুকু অংশ দেওয়া আছে দেখো পোয়েমটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো শুধুমাত্র কয়েকটা লাইন দেওয়া আছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি ভাবছি এটা অসম্মানের নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাতে অধিকার করা। তার মানে কি? সে গর্বিত। অপশান এখানে ছিল মিজারেবেল ছিল, মিজারেবেল মানে কি? দুঃসহনীয়, অসহায়, মোটেই না। প্রাউড মানে গর্বিত, রুড মানে কঠোর, সরি মানে দুঃখিত। দেখো এখানে 3টে অপশান, কোনোটা হবে না, এখানে প্রাউড হবে। ওকে, তারপরে লাইনগুলো বলা আছে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো বড় না হয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো অত ছোটো হতে পারবে না, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর তুমি আমার মতো অর্ধেকও প্রাণবন্ত নাও। তাহলে এগুলো গর্বিত নয়, তাই এটা গর্বিত হচ্ছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্পিকার্স অপোনেন্ট ইজ, এখানে যে বক্তা কাঠবিড়ালি তার অপোনেন্টকে পর্বত আকারে কেমন? বিশাল বড়, হিউজ। ওকে, বিশাল বড়। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2, একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে ইন হোয়াট ওয়েজ ইজ দ্য স্পিকার ডিফারেন্ট ফ্রম হিজ রাইভাল, এখানে কোন দিক দিয়ে বা কোন উপায়ে আমাদের বক্তা তার প্রতিদ্বন্দ্বী থেকে আলাদা? এখানে বক্তা মানে যে কটা লাইন দেওয়া আছে তার উপর বক্তা হচ্ছে এখানে শুধুমাত্র কাঠবিড়ালি, তার প্রতিদ্বন্দ্বীকে পাহাড়। তাহলে পাহাড় এবং পর্বত কোন দিক থেকে আলাদা? তো এটা দেখো আরও বিভিন্নভাবে খুব সুন্দরভাবে লেখা যেত, যে আনসারটা আমি তোমাদেরকে দিতে চলেছি আনসারটা অন্যভাবে লেখা যেতে পারত। আমি যেটুকু এখানে বুঝতে পেরেছি সেটুকু লিখেছি। আমি এখানে বলেছি যে পাহাড় সবসময় গর্বিত, যে সেতে বিশাল আকার, বিশাল এই আকৃতির জন্য সে গর্বিত। কিন্তু অন্যদিকে আমাদের বক্তা সেও কিন্তু গর্বিত। সে গর্বিত এই কারণে যে সে যেটাতে আছে সেটাতে গর্বিত, মানে সে যে রূপেতে আছে সেই রূপেতে সে গর্বিত। মানে সে কখনো বলে না যে আমি ছোট নয়, অবমাননা হয় না, এবং সে গর্বিত কোনটা?
সে তার নিজের মধ্যে একটা স্পৃহা আছে, আত্মসচেতনা আছে, সে জানে যে পৃথিবী ব্রহ্মাণ্ড গঠিত, যে ছোট বড় নির্জীব সজীব প্রাণী বস্তু প্রভৃতি দিয়ে গঠিত হয়েছে, সে সেটা জানে। তাই সে এও বুঝতে পারছে যে এই ব্রহ্মাণ্ডে তার নিশ্চয়ই একটা গুরুত্ব আছে এবং সে তার জন্য গর্বিত। এইভাবে একটা ডিফারেন্স আমি টেনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। এবং তোমরা যদি খুব সুন্দর লিখতে পারো অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানাবে, কিন্তু আমি জানি তোমরা আমার চেয়েও ভালো সুন্দর লিখতে পারবে। ওকে, দেখো পড়ছি। ইন দ্য পোয়েম, কবিতায়, দ্য স্পিকার্স রাইভাল, বক্তার প্রতিদ্বন্দ্বী, দ্য মাউন্টেন, পর্বত, বোস্ট অফ ইটস বিগ সাইজ, তার বিশাল আকারের জন্য গর্বিত করে। অন দ্য কন্ট্রারি, বিপরীত পক্ষে, দ্য স্পিকার, বক্তা, দ্য স্কুইরেল, কাঠবিড়ালি, ইজ স্মল ইন সাইজ, আকারে ছোট, বাট উইটি এনাফ, কিন্তু যথেষ্ট জ্ঞানী, টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে, দ্যাট যে বোথ বিগ অ্যান্ড স্মল থিং, বড় বড় এবং ছোট ছোট জিনিস আর ইকুয়াল, হয় সমান, টু মেক দ্য ওয়ার্ল্ড এ নাইস ওয়ান, বড় এবং ছোট জিনিস মানে এই সুন্দর পৃথিবীটা গড়ে হয়েছে, সে ব্যাপারে সে নিশ্চিত বা জ্ঞানী। ওকে, বলবে অবশ্যই কেমন হয়েছে। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে দেখো একটা আনসিন দেওয়া আছে, তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, তোমরা পড়তে শুরু করো। আলটিমেটলি, আফটার ডেজ অফ কনজেংচার অ্যান্ড ডিলে, শেষ পর্যন্ত অনুমান এবং বিলম্বের পরে, ঋষভ পান্থ ওয়েন্ট আন্ডার দ্য নাইফ, ঋষভ পান্থের অস্ত্রোপচার হয়েছিল। ক্রিকেট বোর্ড সোর্সেস হ্যাভ রিভিলড দ্যাট দ্য সার্জিক্যাল প্রসিজার টুক প্লেস অন ফ্রাইডে, জানুয়ারি 6 অ্যাট মুম্বাই হসপিটাল। ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে শুক্রবার 6 জানুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। On December 30, Rishabh suffered and miraculously survived a terrible car accident. গত 30শে ডিসেম্বর ঋষভ একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং অলৌকিকভাবে বেঁচে যান। প্রিজমেবলি বিকজ অফ হ্যাভিং ফলেন অ্যাসলিপ অ্যাট দ্য স্টিয়ারিং, অনুমান করা হচ্ছে যে গাড়ি চালাতে চালাতে সে কিনা ঘুমিয়ে পড়েছিল। হি হ্যাড বিন ইনিশিয়ালি অ্যাডমিটেড টু এ দেরাদুন মেডিকেল ফেসিলিটি, প্রথমে তাকে দেরাদুন মেডিকেলে ভর্তি করা হয়েছিল। ফ্রম হোয়ার হি ওয়াজ এয়ার অ্যাম্বুলেন্স টু দিস মুম্বাই হসপিটাল, পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই হসপিটালে স্থানান্তর করা হয়। বোর্ড সোর্সেস লেট আউট দ্যাট দ্য সার্জিক্যাল প্রসিজার হ্যাজ সাকসিডেড অ্যান্ড হি উড নাও গো থ্রু ইন্টেন্সিভ ফিজিওথেরাপি sessions along with medical supervision for months before he is allowed to train again. বোর্ড সূত্রে জানা গেছে যে অস্ত্রোপচার পদ্ধতি সফল হয়েছে, মানে অপারেশন সফল হয়েছে, এবং এখন তিনি আবার প্রশিক্ষণে অনুমতি পাওয়ার আগে বেশ কয়েক মাস ধরে তাকে চিকিৎসা ফিজিওথেরাপির মধ্যে দিয়ে যেতে হবে এবং তারপরে সে আবার পুনরায় প্র্যাকটিস শুরু করতে পারবে। বন্ধুরা, এরপরেই আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য টেরিবল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন ডিসেম্বর 30, এই ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল ডিসেম্বর মাসের 30 তারিখে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হোয়াট কজড ঋষভস টেরিবল কন্ডিশন ওয়াজ এ রোড অ্যাক্সিডেন্ট, ঋষভের এই ভয়ানক অবস্থার জন্য দায়ী কি? একটা রাস্তার দুর্ঘটনা। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ইন্ডিয়ান ক্রিকেটার উড প্রবাবেলি বিগিন প্র্যাকটিস সেশন আফটার সেভারাল মান্থস, ভারতীয় ক্রিকেটার সম্ভবত প্র্যাকটিস শুরু করবে কয়েক মাস বিশ্রামের পর। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ঋষভ হ্যাড টু এন্ডিওর সাম ডিলে অ্যাজ হি ওয়েন্ট আন্ডার দ্য নাইফ, যেহেতু তার অস্ত্রোপচার হয়েছে তাই কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওকে। নাম্বার 2, দ্য মিডিয়া রিসিভড অল দিস ইনফরমেশান, মিডিয়া এই সমস্ত খবর পেয়েছে যেহেতু ক্রিকেট বোর্ড সোর্সেস হ্যাভ রিভিলড দ্যাট দ্য সার্জিক্যাল প্রসিজার টুক প্লেস অন ফ্রাইডে, জানুয়ারি 6 অ্যাট মুম্বাই হসপিটাল, যেহেতু ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে যে অস্ত্রোপচার হয়েছিল শুক্রবার অর্থাৎ জানুয়ারি 6 তারিখে মুম্বাইয়ের হাসপাতালে। নাম্বার 3,
দ্য ট্রান্সপোর্ট ফর দ্য ক্রিকেটার ফ্রম দেরাদুন টু দ্য মুম্বাই হসপিটাল ওয়াজ এয়ার অ্যাম্বুলেন্সড। যে যানবাহনের মাধ্যমে ঋষভ পান্থকে দেরাদুন থেকে মুম্বাই আনা হয়েছিল সেটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ প্লেন বা কোনো হেলিকপ্টার। ওকে, তাই বলা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সড। এরপরে আছে সিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে 2 নম্বর, কোশ্চেনটি দেখে নাও। হোয়াট উড ঋষভ নিড টু ডু আফটার হিজ সার্জারি টু রিস্টার্ট ট্রেনিং? মানে দেখে নাও, ঋষভকে অস্ত্রোপচারের পর প্রশিক্ষণ পুনরায় শুরু করার জন্য কী করতে হবে? কী করতে হবে? কয়েক মাস ফিজিওথেরাপি করতে হবে, চিকিৎসা চালাতে হবে, তাহলে সে সুস্থ হয়ে উঠতে পারবে। আনসার দেখে নাও, দেখে দেখে লিখেছি আমি। বোর্ড সোর্সেস লেট আউট দ্যাট দ্য সার্জিক্যাল প্রসিজার হ্যাজ সাকসিডেড। বোর্ড জানিয়েছে যে অস্ত্রোপচার সফল হয়েছে। অ্যান্ড হি উড নাও গো থ্রু ইন্টেন্সিভ ফিজিওথেরাপি সেশন, এবং তাকে বেশ কয়েক মাস কঠিন ফিজিওথেরাপি সেশনের মধ্যে দিয়ে যেতে হবে উইথ মেডিকেল সুপারভিশন, মেডিকেলের তত্ত্বাবধানে, ফর মান্থস মানে কয়েক মাস ধরে, বিফোর হি ইজ অ্যালাউড টু ট্রেন এগেন, এবং তার ফলে সে প্র্যাকটিস বা তার অনুশীলন শুরু করতে পারবে। ওকে বন্ধুরা, এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, fill in the blanks with appropriate article and preposition 1 into 2 equal to 2। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়েছে, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। পড়ছি দেখে নাও। দ্য বয় হু ওয়াজ হার্ট, ছেলেটি যে আঘাত পেয়েছিল। তার মানে আঘাত পেয়েছিল বলতে এখানে দা ছেলেটি মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই দা বসলো। দ্য বয় হু ওয়াজ হার্ট, যে আঘাত পেয়েছিল, কুড নেভার এগেন রিটার্ন, সে আর কখনো ফিরবে না, টু দ্য রিং, সে আর কখনো রিংয়ে ফিরবে না, রিংয়ে ফিরবে না, তাই এখানে 2 বসলো। ওকে, দা আর 2। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 4 equal to 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, গরিমা ইজ এ পুয়ার স্টুডেন্ট। গরিমা হচ্ছে খুব পুয়ার স্টুডেন্ট বলতে বেচারা ছাত্রী। গরিমার মেয়ের নাম, তার ছাত্রী হবে, মানে তার মেধাটা কম। অ্যান্ড সি হ্যাজ ডান ব্যাডলি ইন হার এক্সামিনেশন, এবং সে পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছে। সিম্পল সেন্টেন্সে করতে হবে। দেখো, সিম্পল সেন্টেন্সের একটা নিয়ম আছে, পার্টিসিপেল যোগ করে সিম্পল। তাহলে প্রথম ঘটনা কোনটা? গরিমা হচ্ছে একজন পুয়ার স্টুডেন্ট। তাহলে দেখো এখানে ভার্ব আছে ইজ, ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, মানে বি ভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। বি ভার্বটা কার মতো কাজ করছে? মেন ভার্বের মতো কাজ করছে। তাহলে বি ভার্ব তো, ইজটা তো বি ভার্ব, তার মানে ওইখানে বসে বিইং। বিইং এ পুয়ার স্টুডেন্ট, একটা বেচারা বা কমজোর ছাত্রী হওয়ায় গরিমা হ্যাজ ডান ব্যাডলি ইন হার এক্সামিনেশন, গরিমার পরীক্ষায় রেজাল্ট খুব খারাপ করেছে। ওকে, বুঝতে পারছো? নেক্সট নাম্বার 2, হি ইজ টু অনেস্ট টু বি ব্রাইবড। সে এতটা সৎ যে সে ঘুষ নিতে পারে না। ব্রাইবড মানে কি? ঘুষ নেওয়া। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে সেন্টেন্সে করতে দিচ্ছে, তাহলে টু উঠে যে সো দ্যাট বসবে, তাহলেই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আনসার দেখে নাও, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট বি ব্রাইবড। সে এতটাই অনেস্ট যে তাকে ঘুষ দেওয়া যেতে পারে না। ওকে, নাম্বার 3, দ্য ডিক্টেটর সেলফ হিজ প্ল্যানস ফেল্ড। ফেল্ডের তলায় আন্ডারলাইন করা আছে, বলেছে এখানে ভেজাল ভাব বসাতে। অপশন দেওয়া আছে গো অফ, কাম ডাউন, ফল থ্রু। তাহলে এখানে ফেল্ড মানে হচ্ছে ফল থ্রু, পাস্ট টেন্সে আছে, তাই এখানে হবে ফেল থ্রু। তো মানেটা দেখে নাও, স্বৈরশাসকের স্বার্থপর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাহলে আনসার হবে দ্য ডিক্টেটর সেলফ হিজ প্ল্যানস ফেল থ্রু, ব্যর্থ হয়েছে। ওকে, এরপর আছে 4 দাগ, দ্য অডিয়েন্স ওয়াচ দ্য অ্যাক্ট্রেস পারফর্মিং বিফোর দ্য ক্যামেরা। এখানে এটা মানেটা বলছি, দর্শকরা ক্যামেরার সামনে অভিনেত্রীদের পারফর্ম করতে দেখেছেন। এটাকে স্প্লিট করতে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে দিয়েছে, মানে এই গোটা সেন্টেন্সটাকে ভাঙতে হবে দুটো সেন্টেন্সে। আমি লিখেছি দ্য অডিয়েন্স ওয়াচ দ্য অ্যাক্ট্রেস। অডিয়েন্সরা অ্যাক্ট্রেসদেরকে দেখেছিল, তারা কী করছিল? দে আর পারফর্মিং বিফোর দ্য ক্যামেরা, তারা ক্যামেরার সামনে অভিনয় করছিল। তাহলে দ্য অডিয়েন্স ওয়াচ দ্য অ্যাক্ট্রেস, দে ওয়ার পারফর্মিং বিফোর দ্য ক্যামেরা। ওকে, এরপর আছে 5 দাগ, মিনিং ফর মানসিন। দুটো আছে, 2 নম্বর করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন দ্য বিগিনিং মানে প্রথমে, ইনিশিয়ালি মানে হচ্ছে শুরুতে বা প্রথমে। নাম্বার 2, গেভ আউট ইনফরমেশান মানে তথ্য প্রকাশ করে দেওয়া, তোমার রিভিল্ড মানে প্রকাশ করে দেওয়া। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি শিখতে পারো, জানতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা,
আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।